এটি অসময় মনে হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের সময় হিসেবে। এখন যেহেতু ভোর ৫টা প্রায়, ফলে এখনো বেশিরভাগ মানুষ ঘুমে আছেন। সেই হিসেবে অসময় বলা যায়, কিন্তু বিশ্বের অনেক জায়গায় এখনো আসলে সন্ধ্যা, কোথাও হয়তো রাত এখনো গভীর হয়নি, কোথাও সকাল। ফলে সময়ের হিসেবটি খুব একটা বড় ব্যাপার নয়। আরেকটি গুরুত্বপূর্ণ এবং মুখ্য বিষয় হচ্ছে, যে কারণে আমি এখন আর কি লাইভে ঢুকলাম, সেটি হচ্ছে, বা যেই মানুষদের জন্য আমি ঢুকলাম, সেটি হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মানুষ, অর্থাৎ আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠীর যে মানুষরা আছেন, জনগোষ্ঠী আছেন, তারা, তাদের কাছে গত ৩-৪ দিন পর্যন্ত আসলে রাত দিন সমান হয়ে গেছে। তাদের কাছে ঘুম নেই, তাদের চোখে ঘুম নেই। কারণ আমরা সবাই জানি, একদিন আগে সেখানে যে মর্মান্তিক এবং নৃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে, যে জ্বালাও পোড়াও হয়েছে, যে কর্মসূচি হয়েছে, সেনাবাহিনী সেখানে যে ব্যাপকভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সব কিছু মিলে পার্বত্য অঞ্চল বা পাহাড়ি মানুষের জন্য বিভীষিকাময় এক পরিস্থিতি চলছে। এখন আমি এই লাইভে ঢোকার কারণটি হচ্ছে, কিছুক্ষণ আগেও পাহাড়ি আন্দোলনকারী দুজনের সঙ্গে কথা হয়েছে। আমি তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ জানিয়েছিলাম, তারা অন্ততপক্ষে তাদের চেহারা না দেখালেও তারা অডিওতেও আসতে পারেন কিনা লাইভে। কিন্তু তারা লাইভে আসার প্রথমে কথা বলছিলেন, কিন্তু পরবর্তীতে আবার সেটি যে কোনো যৌক্তিক কারণেই হয়তো তারা সম্মতি দেননি। তাদের সঙ্গে আমার যে কথা হয়েছে সেটি হচ্ছে, গতকালকে যে সরকারের বা পার্বত্য অঞ্চলের উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়েও সরকার মিথ্যাচার করেছে। একইভাবে এই পাহাড়ি জনগোষ্ঠীকে গতকালকে বিকেলের পর থেকে নতুন করে সংক্ষুব্ধ করে তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন এই আন্দোলনকে ভারত এবং ফ্যাসিস্টদের উস্কানি কিংবা তাদের মদদে এটি হচ্ছে, এতে করে নতুন আবার একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে। এবং এই পাহাড়ি জনগোষ্ঠী, বিশেষ করে আন্দোলনকারীরা, তারা গতকালকেও সেনাবাহিনী, বিজিবির সামনে তারা কিন্তু দিনভর তাদের কর্মসূচি পালন করেছে, সড়ক অবরোধে ছিল। এবং রাতে যৌক্তিক কারণেই অনেকেই, যারা খুব স্পর্শকাতর নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্ন পাহাড়ি অঞ্চলে তারা আত্মগোপনে গেছেন। কিন্তু এই নেতাদের দুজন জানিয়েছেন যে সেনাবাহিনী গত রাত্রে, অর্থাৎ এখন তো ভোর হয়ে গেছে, এই যে রাতভর বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘরে অভিযান চালিয়েছে। এমনকি পাহাড়ে গোলাগুলির শব্দ কেউ কেউ শুনেছেন। আরেকটি তথ্য হচ্ছে যে এই একদিন আগে যে ৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে, এই সংখ্যাটি ৩ জন নয়, এটি আরো বেশি বলে তারা দাবি করছেন। অন্যদিকে ভারতের যে উস্কানি কিংবা মদদে এই আন্দোলন হচ্ছে, এটি কোনোভাবেই সহজভাবে আন্দোলনকারীরা মেনে নিতে পারছেন না। যে জম্মু ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি হচ্ছে, কিংবা ইউপিডিএফ এর যে সাপোর্ট আছে, আমরা সবাই জানি ইউপিডিএফ তারা দীর্ঘদিন পর্যন্ত তাদের অধিকার নিয়ে
পাহাড়িদের অধিকার নিয়ে আন্দোলন করছে এবং এটি চরমপন্থার একটি আন্দোলন করছে, তারা জেনে শুনে বুঝেই। কিন্তু তাদের যে আন্দোলন কিংবা তাদের সংগ্রাম, এই সংগ্রাম পাহাড়িদের নিজেদের আত্মনির্ভরতার জন্য, স্বাধিকারের জন্য, অধিকারের জন্য। সরকার বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে ব্যবহার করা, তাদেরকে নানাভাবে বিভিন্ন বাঙালি পাহাড়িদের মধ্যে এক ধরনের কিছু প্রচেষ্টা তারা চালিয়েছিল, কিন্তু সেটি খুব একটা সফল কখনোই হয়নি। 1996 সরকারে, আওয়ামী লীগের সরকারের সময় যে শান্তি চুক্তি হয়েছিল সেটিও পরবর্তীতে ভালোই চলছিল, কিন্তু মাঝে মধ্যেই সেটি আবার সেই শান্তি চুক্তির খেলাপও দেখা গেছে। ফলে পাহাড়িদের মধ্যে যে ক্ষোভ কিংবা সংক্ষুব্ধ হওয়ার প্রবণতা এবং মাঝে মধ্যেই প্রাণহানি ঘটেছে, বড় কিছু সংঘাতও ঘটেছে। এবার যে ঘটনাটি, এটি এখন নতুন করে নতুন এক দিকে টার্ন করছে। আমি যে দুজনের কথা বললাম, তারা খুব জোর দিয়ে নিশ্চিত করেছেন তারা এবার কোনোভাবেই দমে যাবেন না। যদি তাদের আরও অনেকের প্রাণ যায়ও, তারা এবার পিছু হটবেন না, বরং সরকার যে তাদের উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছে, যে এই যে 3 জন মারা গেছেন সেটি তারা পাহাড়ের উপর থেকে গুলি করেছেন, দুষ্কৃতকারী হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের দাবি যতজন, 3 জন তো কমপক্ষে, কিন্তু আরও বেশি মৃত্যু ঘটেছে, এটি সবই সেনাবাহিনীর গুলিতে। সেনাবাহিনী বা আইএসপিআরের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেইখানেও কৌশলে কাদের গুলিতে নিহত হয়েছে সেটি তারা এড়িয়ে গিয়েছে। এটিও এই আন্দোলনকারীরা এবং যারা আত্মগোপনে আছেন তারা ক্ষুব্ধ হয়েছেন এবং তাদের এই ক্ষোভের বিষয়টিও সেনাবাহিনী জানে। পাশাপাশি আপনারা অনেকেই দেখেছেন যে ভারতের, অর্থাৎ আমাদের সীমান্তের বাইরে ভারতের অংশে যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন, তারা ইতিমধ্যেই একাত্মতা ঘোষণা করেছেন। এমনকি তারা বলেছেন, তারা আহ্বান করেছেন বাংলাদেশের ভূখণ্ডে যে পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদেরকেও তাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। যদিও সেখানে তারা আপত্তিজনক কিছু কথা বা উক্তি করেছে, তারা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলটিকেও তাদের মধ্যে নিয়ে যাওয়ার কথা বলেছে। এটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, ঠিক আছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যেভাবে ভারতকে উস্কে দিলেন, ভারতের একাধিক সাংবাদিক গতকাল সন্ধ্যায় যেটি বলেছেন, তারা ধারণা করছেন যে আজ কিংবা কাল, অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যেই ভারত এর জবাব দিবে, প্রতিক্রিয়া জানাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন পরিষ্কারভাবে তিনি ভারতকে দায়ী করলেন, এই জবাব ভারত চাইবে, এমনকি প্রমাণও চাইতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার এই যে মাঝে মধ্যে ভারতকে উস্কে দেয় এবং যে কোনো ঘটনা দেশে ঘটলেই তারা ভারতকে সম্পৃক্ত করে, সেটি সংখ্যালঘুদের ক্ষেত্রে যেমনটা ঘটেছে, অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষেত্রেও তেমনটা ঘটেছে। মাঝে একটু সরকার একটু নীরব ছিল, ভারত বিদ্বেষমূলক কথাবার্তা তারা একটু কম বলেছে, কারণ ভারত থেকে তারা রেলের বগি কিনছে, বাংলাদেশ থেকে ইলিশ মাছ পাঠানো হয়েছে, আরও চাল আসছে, অনেক কিছু, ব্যবসা বাণিজ্য, এটি আবার জামায়াত, তারাও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কথা বলছে ইত্যাদি। কিন্তু হঠাৎ করে দেখবেন
আমেরিকা বা এই যে নিউ ইয়র্ক সফরের পরেই ১ দিন ২ দিনের মাথায় হঠাৎ করে আবার ভারতকে উস্কে দেওয়া হলো। এমনকি গতকালকেই আজকে যেটি প্রথম আলোর হয়তো প্রিন্টেড কপিতে দেখা যাবে যে ডক্টর ইউনূসের যে সাক্ষাৎকার ছাপা হয়েছে অন্য একটি মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ার সুবাদে বা বরাত দিয়ে, সেইখানে ডক্টর ইউনূসও হঠাৎ করেই আবার ভারতকে দায়ী করে বসলেন। ভারতকে উস্কানি দিয়েছেন যে ভারত নাকি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি ভুয়া খবর হিসাবে, মিথ্যা খবর হিসাবে ভারত এখন পরিচিত হয়ে উঠেছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা একই দিনে এবং তাদের অনুসারী এনসিপি নেতারা একই দিনে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভারতকে তারা উস্কানি দিয়েছেন এবং এটি খুবই উদ্বেগজনক। তারা কি এখন যে নির্বাচনটাকে নিয়ে যেই বাহানা বা যেই নানান তিলেস্মাতি কাণ্ডকীর্তির অবস্থায় চলে আসছে, অনেকেই বলছেন যে সরকার এখন চাচ্ছে কোনো রকমই যাতে নির্বাচনটা না হোক। এই যে ভারতকে উস্কানি দিয়ে ভারত এবার যদি অন্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করে আর সেইটিকে ইস্যু ধরে নির্বাচনটি ভণ্ডুল করার মতো কোনো পর্যায়ে আসছে কিনা, সেনাবাহিনীও কি সেই দিকেই যাচ্ছে কিনা, কারণ সেনাবাহিনীও কিন্তু এই পার্বত্য অঞ্চলের বিষয়ে যে স্টেটমেন্ট দিয়েছে এবং তাদের যে কথাবার্তা দুদিন পর্যন্ত শোনা যাচ্ছে সেটিও কিন্তু সুবিধাজনক মনে হচ্ছে না। শেষ করছি এই কথাটুকু বলে, আন্দোলনকারী পাহাড়ি যেই মানুষগুলো এই গেল রাত্র নির্জন পাহাড়ে আত্মগোপন করেছিলেন, জঙ্গলে আত্মগোপন করেছিলেন, তারা রীতিমতো আতঙ্কে থাকলেও সেই জঙ্গলের মধ্যেই তারা চরম প্রস্তুতি নিচ্ছেন। আমি আগেও বলেছি তারা এবার প্রাণপণ প্রস্তুতি নিয়ে তাদেরকে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে, তাদের যে প্রাণহানি ঘটল, রক্ত ঝরেছে, তাদের যে বোনটি ধর্ষণের শিকার হয়েছে, এর চরম প্রতিশোধ তারা এবার নিবে এবং তারা এই শব্দটি ব্যবহার করেছে। তারা এবার শুধু বাংলাদেশকে না, যারাই পাহাড়িদের অবমূল্যায়ন করে, পাহাড়ি জনগোষ্ঠী, পাহাড়ি জাতিসত্তাকে যারা অবমূল্যায়ন করে, তাদেরকে তারা এবার দেখিয়ে দিবে তাদের শক্তি কতটা আছে। যদি তাই হয়, যদি সত্যি তারা সেই চরম কোনো প্রতিশোধের জায়গায় চলেই যায়, বাংলাদেশ সরকার কিংবা সেনাবাহিনী কি করবে, কতটা তারা যেভাবে গতকাল বলেছে তারা